হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন কেমন আছেন, ভালো থাকুন, সুস্থ থাকার মিনিংফুল ওয়ে আউট এবং পাসওয়ার্ড নিয়ে ভালো থাকার সুবাদে কিন্তু আরো আরেকবার আমরা কিন্তু উপস্থাপনা করতে চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে ডক্টর স্পেশাল এপিসোডে কিন্তু আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুধু তাই নয়, বিকেল 4টার সময় প্রত্যেক শনিবার আমরা কিন্তু লাইভ স্টুডিওতে উপস্থিত থাকি এবং অবশ্যই যার সঙ্গে সঞ্চালনা করতে আমরা যথেষ্ট পরিমাণে মুগ্ধ হয়ে উঠি বা যিনি আপনাদের পরিচিত ব্যক্তি আপনাদের সঙ্গে থাকেন এবং তিনি কিন্তু কোথাও না কোথাও আপনাদেরকে অতুলনীয় পরিষেবা দিয়ে আসছেন, আপনাদের প্রিয় অতিথি ডক্টর স্যার ডক্টর কনিষ্ক সরকার, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তিনি কিন্তু আজও একই নিয়মে আপনাদের সঙ্গে কথা বলতে তিনি চলে এসেছেন। যথাযথভাবে ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি তার সাথে কথা অবশ্যই বলবেন। আপনাদের জীবনের নানান ধরনের সমস্যা রয়েছে শারীরিক অবনতির কারণে এবং সেই শারীরিক অবনতি কিভাবে কাটিয়ে তুলতে পারবেন, কতটা স্বস্তিকর জায়গা তৈরি হবে, সবটাই কিন্তু আপনারা জানেন আমাদের অনুষ্ঠানের মাধ্যম দিয়ে কিন্তু দীর্ঘকাল ধরে সেই ধরনের বার্তা পৌঁছাচ্ছে এবং সেই ধরনের বাতাবরণ তৈরি হচ্ছে আমাদের মাঝে। এবং এভাবেই কিন্তু আমরা আমাদের মতন করে আজকেও কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে পৃথক পৃথক জায়গাগুলো জানবার চেষ্টা করবো ডক্টর স্যারের তরফ থেকে। কিন্তু তার আগে ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস আমি অবশ্যই আপনাদেরকে দিতে চাইবো। যদিও বা এখন কিন্তু শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর তৈরি সর্বত্র কিন্তু বৃষ্টি পড়ছে, অর্থাৎ বর্ষা নামি এসে গিয়েছে এবং সেই সুবাদে বা সেই সূত্র ধরে আমরা অনেক সময় জানি যে বাচ্চারা বা বড়রা যারা আমাদের সঙ্গে থাকেন, আমাদের ঘরে যারা বৃদ্ধ মানুষ, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ দেখা যায় যে যেভাবে এয়ার কুলার বা এসি যেই হাওয়াটা আমরা পেতে শুরু করি সেটা কিন্তু অনেক সময় বর্ষাকালে একটু সমস্যাদায়ক হয়ে ওঠে, কারণ বর্ষাকালে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে। তাই এয়ার কন্ডিশন বা এসি কুলারের হাওয়াটা একটু নিয়ন্ত্রণ করাটা উচিত, কন্ট্রোল করে চলুন। অবশ্যই কিন্তু শারীরিক অনেক ধরনের কষ্টের হাত থেকে কিন্তু একটু হলেও রেহাই পাবেন। এবং পাশাপাশি আমরা এটাও জানি যখন আমরা বাইরে বেরোচ্ছি তখন কিন্তু অনেক সময় আমরা এমন কিছু জল পান করি বর্ষাকালে যার জন্য কিন্তু পেটের সমস্যা দেখা যায়। ডিস্টিল ওয়াটার খাওয়াটা কিন্তু দরকার, ডিস্টিল ওয়াটার পান করাটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য আজকের দিনে দাঁড়িয়ে। এবং পাশাপাশি আমরা অনেক সময় দেখেছি খোলা খাবার কিনতে খেতে শুরু করি আমরা, সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু আমাদের শারীরিক নানান ধরনের অসুস্থতার কারণ ঘটে। তাই বলবো যে ফুড হ্যাবিটটা একটু বদলাতে হবে, প্যাকেজিং ফুড খাওয়াটা দরকার এবং এগুলো যদি আমরা ছোট ছোট টিপস গুলো যদি একটু মেনে চলতে পারি তাহলে অবশ্যই কিন্তু স্বস্তি পাবো। এবং পাশাপাশি এমনও দেখা যায় যে বৃষ্টির সমস্যার জন্য আমাদের কিন্তু বেশ কিছু অ্যালার্জির সমস্যা দেখা যায় এবং সেই অ্যালার্জি অর্থাৎ স্কিন অ্যালার্জি কিন্তু মারাত্মকভাবে কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটা ভয়াবহ হয়ে ওঠে। তার কারণটা হলো যে যখন আমরা বৃষ্টিতে ভিজছি আমাদের পায়ে হাতে কিন্তু জল লাগছে, আমাদের শরীরে জল লাগছে, সেখান থেকে কিন্তু সেই ধরনের অ্যালার্জির সমস্যা এসে যায়। এই ধরনের ছোট ছোট টিপসের হাত থেকে কিন্তু প্রপার ট্রিটমেন্ট, প্রপার মেডিকেশনের জন্য কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানার চেষ্টা করবেন আমাদের তরফ থেকে, আপনারা কিন্তু সেই বার্তা নিশ্চয়ই পেয়ে যাবেন। এবারে চলে আসুন যে আমরা কি কি করতে পারি। অবশ্যই ছাতা বা রেইনকোট অবশ্যই নিজের প্রোটেকশনের জন্য সেগুলো ব্যবহার নিশ্চয়ই করবেন। এবং ডক্টর স্যার যখন আজকে রয়েছেন তাহলে ডক্টর স্যার আজকে কি নিয়ে কথা বলবেন তার জন্য আমরা সর্বত্র উৎসুক হয়ে বসে রয়েছে, ইন্টারেস্টেড তো বটেই। তার মানে হচ্ছে যে কি নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গত এপিসোডে আপনারা জানেন লেফট প্যানক্রিয়াস বা এক্সিসের কথা বলেছিলাম এবং হার্টের রোগের ক্ষেত্রে সেই পেটের রোগের কিভাবে যে একটা ইন্টারলিঙ্কের সূত্র আমরা পেয়েছি সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। বিশেষ করে লেফট প্যানক্রিয়াস বা এক্সিসের ক্ষেত্রে আমরা কি কি ধরনের বিশদ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই সুবাদে কিন্তু ডক্টর স্যার আজকে কিন্তু একটা নতুন ধারাবাহিকতা নিয়ে চলে এসেছেন। তিনি আজকে কি নিয়ে কথা বলবেন, কারণ আপনাদের প্রচুর প্রশ্ন ছিল এবং অনেকেই কিন্তু জানতে চেয়েছিলেন যে কি ধরনের সাবধানতা অবলম্বন করা যেতে পারে। অর্থাৎ হার্টের রোগের সঙ্গে যখন আমরা আমাদের পেটের সমস্যা বা পেটের রোগের সেই ধরনের ওতপ্রোত জায়গা খুঁজে পাই, নিবিড় একটা জায়গা খুঁজে পাই, তার মানে বুঝতে হবে যে হার্টের সমস্যা হচ্ছে পেটের সমস্যার জন্য। সেই জায়গাটাকে কতটা আমরা রেকটিফাই করতে পারি, কতটা আমরা আমাদের প্রিকশনস গুলো নিতে পারি, সেই সমস্ত সেফটি প্রটোকলস যিনি দেবেন তিনি হলেন ডক্টর কনিষ্ক সরকার। তিনি আজও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। চলুন আমরা তার সঙ্গে কথা বলবো এবং সুন্দরভাবে আমাদের পথ চলাটা তার হাত দিয়ে শুরু হোক আরো আরেকবার। সামনের দিন অর্থাৎ আগামীকাল আমরা জানি রথযাত্রা, সবাইকে সেই শুভকামনা দিয়ে অবশ্যই শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, উৎসবে মেতে উঠুন, অবশ্যই রোগ নিরাময় করে তুলুন আমাদের ডক্টর কনিষ্ক সরকারের হাত ধরে। নমস্কার স্যার। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমার অতিশয় প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, শেষ পর্যন্ত বৃষ্টি এসছে গাঙ্গেয় পশ্চিমবাংলায় এবং কলকাতায়, সবার স্বস্তির নিঃশ্বাস। তো আমি যে প্রতিবার আমার মন থেকে সবার জন্য এটা বলি যে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এখন একটু সুস্থ থাকা, ভালো থাকা, আনন্দে থাকাটা বোধহয় আগের থেকে একটু সুবিধে হলো।
আমি আমার বক্তব্য শুরু করব, তার আগে আমার সঞ্চালিকা কিছু কথা বলেছেন, ওই কথা শুনে হয়তো আপনারা একটু বোধহয় ভুল বুঝতে পারেন। ওই জন্য ব্যাপারগুলো একটু মানে পরিষ্কার না করে দিলে অনেকটা মানেটা অন্যরকম হয়ে যায়। ওই জন্য বলি, যে জিনিসটা একটু ধরিয়ে দেওয়ার ব্যাপার, আমি একটু ধরিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের এই যে বর্ষাকালে অ্যালার্জির কথা বলা হলো না, এই অ্যালার্জির ব্যাপারটা কিন্তু বর্ষাকাল ছাড়া অন্য যে কোনো কালে অ্যালার্জি হতে পারে। অর্থাৎ বর্ষাকালকে আলাদা করে অ্যালার্জির জন্য এটা মানুষের মনে ধারণা আছে আর কি। সেই ধারণাটা যে ভুল সেটা একটু পরিষ্কার করে দিতে চাই। কেন কি কারণে তো পরে আলোচনা করব। অর্থাৎ বর্ষাকালেই শুধু অ্যালার্জি তা না, যে কোনো কালে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন অ্যালার্জেন থেকে, মানে যে এজেন্টটা থেকে অ্যালার্জি হয় সেটা হতে পারে। এবং সেই অ্যালার্জির যে এজেন্ট অ্যালার্জেন, সেটা প্রকৃতিতে থাকতে পারে, সেটা আপনার খাদ্যবস্তুতে থাকতে পারে, সেটা আপনার পেয় পানীয়র মধ্যে থাকতে পারে, সেটা আপনি যে ওষুধ খান তার মধ্যে থাকতে পারে, আপনার দেহের মধ্যেও থাকতে পারে। অর্থাৎ অ্যালার্জি একটা বিশেষ কালে হতো, এইটা আগেকার দিনের ধারণা। আমাদের ধারণাগুলো এখন যেহেতু আমরা অনেক কিছু জানতে পারছি, ওই ধারণাগুলো ভুল প্রমাণিত হচ্ছে। তো সেই জন্য এই ব্যাপারটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ প্রচুর মানুষ এই ব্যাপারে ধন্দে থাকেন। ওই জন্য এবার আজকের আলোচনায় যাব। দেখুন, আমি গত দিন একটা শক্ত সাবজেক্ট নিয়ে, মানে একটু বোঝার থেকে বুঝতে অসুবিধা হয় এরকম একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। এবং আমার আলোচনার শেষে আমি যে আমার মূল বক্তব্য ছিল যে লেপটিন প্যাঙ্ক্রিয়াসের এক্সিস নিয়ে কথা বলেছিলাম। লেপটিন প্যাঙ্ক্রিয়াস এক্সিস নিয়ে কথা বলেছিলাম, ইউটিউবে আছে, শুনে নেবেন, কারণ এইগুলো নতুন নতুন কথা। তো সেই সব নিয়ে বলতে গিয়ে কিভাবে আমাদের দেহে যে শক্তি সরবরাহকারী ইউনিট আছে মাইটোকন্ড্রিয়া, যার নাম, সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিভাবে মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হলে হার্টের কাজ বাড়তে পারে, কি করে অক্সিজেন ডিমান্ড তার বেড়ে যায়, এবং সেই অক্সিজেন ডিমান্ড ফুলফিল করার জন্য কিভাবে তাকে আরও বেশি কাজ করতে হয়, বেশি কাজ করতে গিয়ে তার কি কি অসুবিধা হতে পারে, এই সব নিয়ে আলোচনা করেছিলাম। যেটা কিনা ওই পেটের রোগের সাথে হার্টের রোগকে সংযুক্ত করার একটা সেতু বলতে পারেন, বা মূল একটা কারণ বলতে পারেন। এছাড়া অন্য কারণ আছে। তো আপনারা প্রচুর মানুষ ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছেন, এবং খুব সঙ্গতভাবে, যে ডাক্তারবাবু এ তো খুব টেকনিক্যাল আলোচনা, তা আমরা কি করব? যারা আমরা অম্বলের রোগে ভুগি, যেটাকে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি, যারা আমাদের এখন প্রচুর মানুষের আছে গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার ডিজিজে ভুগি, তাদের কি করণীয়? যারা আমরা ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস ডায়াগনোসড, আইবিএসে ভুগি, তাদের কি করণীয়? অথবা যারা গলব্লাডারে কোনো অসুবিধে আছে বা স্টোন আছে, সেটাও তো একটা পেটের রোগ, তো তাদের কি করণীয়? যাদের অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস একবার হয়ে গেছে, বা যাদের অ্যাকিউট অন ক্রনিক প্যাঙ্ক্রিয়াটাইটিস আছে, আমি অনেক রোগের নাম বলে ফেলছি, কিন্তু কোনোটাই এক্সপ্লেন করছি না। আমি এগুলো অলরেডি যারা ভুগছেন, অনেকে প্রশ্ন করেছেন, সেই জন্য তাদের প্রশ্ন উদ্ধৃত করছি। তো যাদের সেই প্যাঙ্ক্রিয়াটাইটিসের প্রবলেম আছে, তো তারা কিভাবে নিজেদের রক্ষা করবেন যাতে হার্টের প্রবলেম না হয়। অথবা এরকম আছে, প্রচুর মানুষের হজমের প্রবলেম আছে, খাবার খেয়ে কিছুতেই হজম হচ্ছে না, তো তাদের কি করণীয়? প্রচুর মানুষের এরকম আছে ম্যাল অ্যাবজর্পশন, যা খাবার খাচ্ছে তার থেকে বেশি বা ততটাই স্টুল হয়ে বেরিয়ে যাচ্ছে, চেহারা রোগা হয়ে যাচ্ছে, গায়ে মেদ লাগছে না, চেহারার মধ্যে যে উজ্জ্বল্য গ্ল্যামার সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্য কি করণীয়? এইভাবে হাজার একটা প্রশ্ন প্রচুর মানুষ ফোন করে জানতে চেয়েছেন। আমি একদম শুরুতে আজকের আলোচনায় সত্যি সত্যি আমাদের এই যে পেটের যে বিভিন্ন বিভিন্ন রোগ আছে না, সেই রোগের সাথে হার্টের অসুখের সম্পৃক্ততার রোগীর দৃষ্টিভঙ্গি দিয়ে, মানে যে মানুষটা সেই অসুখে ভুগছেন এবং যিনি ডাক্তার নন, যিনি কেমিস্ট্রিতে পিএইচডি করেননি আর কি,
আমি যা যা কথাগুলো এর আগের দিন বলেছিলাম সেগুলোর জন্য মানে প্রচুর বই ঘেটে দেখতে হবে, পড়াশোনা করতে হবে, অথবা মোটামুটি ভালো কেমিস্ট্রির জ্ঞান থাকতে হবে অন্তত, অথবা এমবিবিএসটা পাস করতে হবে, এবং মোটামুটি সেটা নিয়ে পড়াশোনা করে যারা করেছেন তারা মোটামুটি বুঝে নিতে পেরেছেন যে আমি ঠিক কী বলতে চেয়েছি, কিন্তু বেশিরভাগ মানুষের মাথার ওপর দিয়ে চলে গেছে। তো সেই জন্য দুটো অ্যাডভাইস, একটা তো হচ্ছে যে এগুলো আমার লাইভ টিভি যে প্রোগ্রামগুলো ইউটিউবে আমার প্রোগ্রাম শেষ হওয়ার 6 ঘন্টার মধ্যে ওটা আপলোড হয়ে যায়, এবং সেটা আপনার মোবাইলটা খুলে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ওটা শুনে বুঝবার চেষ্টা করতে পারেন, না বুঝতে পারলে আমার হেল্পলাইনে ফোন করতে পারেন বা গুগল করতে পারেন। আর আজকের যেটা আলোচনা পুরোপুরি আপনাদের জন্য, এখানে আর ওই বড় বড় জার্গন বলুন, টেকনিক্যাল ইনফরমেশন বলুন, মানে ওই পিএইচডি লেভেলের কথাবার্তা ওইসব কিচ্ছু নেই। খুব সোজা করে বলবো যাতে আপনি নিজে বুঝতে পারেন। একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। অবশ্যই, কে বলছেন? কি বিশ্বাস? অনিকেত বিশ্বাস বাবু বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন। মানে পেট যন্ত্রণা করছে, সকালে করে খালি পেটে থাকলে যন্ত্রণা করছে, ভরা পেটেও থাকলে যন্ত্রণা করছে। তবে আমি যে খাচ্ছি অতটাও খেতে পারছি না, যতটা আমার খিদে পাচ্ছে অতটা আমার খেতে পারছি না, পেট ভার ভার লাগছে না। হ্যাঁ, তার মানে খাবার আগে মনে হচ্ছে সব খাবো, খেতে বসে মনে হচ্ছে আর পারবো না। হ্যাঁ, এটা কবে থেকে মনে হচ্ছে? এটা আমার প্রায় 1 মাস আগে ওষুধ খেতাম, আগে ওষুধ খাওয়াকালীন এরকম হতো না, মানে নর্মাল ছিল আর কি। এখন 1 মাস প্রায় 1 মাস ওষুধ খাওয়া ঠিক মতো আমি খাচ্ছি না ওষুধ, তো তখন থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। হ্যাঁ, 1 মাস আগে কি ওষুধ খেতেন? 1 মাস আগে তখন গ্যাসের ওষুধ খেতাম, গ্যাসের উড়িয়ে ওষুধ খেতাম। তো সেই ওষুধ তো ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী চলছিল, তাই তো? হ্যাঁ ডাক্তারবাবু। তা সেটা ডাক্তারবাবু যতদিন খেতে বলেছিলেন সেই পিরিয়ডটা ওভার হয়ে গেছে, মানে সেটা শেষ হয়ে গেছে, তো আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। তো ডাক্তারবাবু বলেছিলেন যে তুমি কন্টিনিউ করতে পারো, যদি সেরকম মনে হয়, তোমার যদি তেমনটা মনে হয় যে সমস্যাটা থাকছে যাচ্ছে না, তা তুমি কন্টিনিউ করতে পারো। মানে অতটা মানে যেটা তুমি দিনে 2 বার ব্যবহার করতে সেটা দিনে 1 বার ব্যবহার করবে, এরকম আর কি। কন্টিনিউ করতে পারো। তবে আপনি কন্টিনিউ করে নিন লাস্ট 1 মান্থ ব্যবহার করে নিন, তো তারপরে এই সমস্যাটা হতে থাকছে। এখন করে সমস্যাটা বেশি হয়ে গেছে, মানে বেশি বলতে গেলে খিদে হচ্ছে না টোটালি। এবার আমার 3টে প্রশ্ন আছে। একটা হচ্ছে আপনার বয়সটা বলবেন। তারপরে আমার বয়স 22। দ্বিতীয় নম্বর হচ্ছে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, ওনার ডায়াগনোসিস কি ছিল? ডাক্তারবাবু বলেছিলেন যে পেটে হয়তো সমস্যা, অনেক জল নিয়ে সমস্যা হতে পারে পেটে। না না, আমি জিজ্ঞেস করছিলাম রোগটা কি বলে নির্ণয় হয়েছিল, কি রোগ হয়েছে বলে ডাক্তারবাবু বলেছিলেন, ওটা জিজ্ঞেস করছি। ডায়াগনোসিস মানে দ্যাট মাই বি প্রফেশনাল, মানে এটা হতে পারে যে উনি প্রাথমিকভাবে কিছু নির্ণয় করেছেন যেটা পরে গিয়ে হয়তো আরো অন্য। উনি বলেছিলেন যে জল নিয়ে সমস্যা, হয়তো লিভারের সমস্যা আসতে পারে। উনি লিভারটা চেক করেছেন, বললো যে লিভার একটু বেড়েছে, তবে মানে সেরকম ভাবে উনি শিওর ছিলেন না। ও, বুঝেছি, মানে এখনো পর্যন্ত উনি বলেছিলেন যে রিপোর্ট ছাড়া এগুলো তো মানে শিওর অনেক কনফার্ম হতে পারছে না। না না, সঠিক সঠিক বুঝতে পারলাম, মানে প্রফেশনাল ডায়াগনোসিস এখনো হয়নি। ঠিক আছে। হ্যাঁ, আর শেষ প্রশ্ন, আপনার কোনো রকম ওজন কমে যায়নি তো? ওজন যা ছিল তাই আছে তো? একই আছে, ঠিক আছে। এবার আমি যদি বলি যে কোনো একটা অসুবিধা বলুন যেটা প্রথমেই কমাতে চান, সেটা কোনটা? আমি তো কমাতে চাই আমার পেটে মানে যন্ত্রণা করে, ওটা যেটা মাঝে মাঝে, ওটা আমি আগে কমাতে চাই। শুনে নিলাম, ঠিক ঠিক। আচ্ছা অনিকেত বাবু একটু পরিষ্কার করে বলুন, এবং আমি অন্য সবাই যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকেও অ্যাড্রেস করছি। দেখুন, ভারী ভারী লাগছে, মাঝে মাঝে ফুলে থাকে, সেই সমস্যাটা বেশি হচ্ছে। হ্যাঁ, আমি ওটা নিয়ে কথা বলছি।
প্রথম কথা, আমি আপনার যে ডাক্তারবাবু দেখেছেন তাকে ধন্যবাদ জানাই। ওনার যে চিন্তাধারা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিকভাবে ভেবেছেন। প্রফেশনাল ডায়াগনোসিসটা উনি খারাপ করেননি, কোনো কারণে করেননি, কিন্তু চিন্তাধারা একদম ঠিক। উনি দেখুন আপনাকে বলেছে জল থেকে হচ্ছে, এই কথাটা বলেছে না? হ্যাঁ, ডাক্তার বলেছেন যে জল থেকে হচ্ছে। হতে পারে। আর দ্বিতীয় নম্বর উনি লিভারের কথা বলেছেন। হ্যাঁ, লিভারের হ্যাঁ, কথা হ্যাঁ, হ্যাঁ। বলেছিলেন। কারণ যদিও ওটা কনফার্ম ছিল না, যেহেতু হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিকঠাক। ওনার চিন্তা একদম ঠিকঠাক। একটু একটা ব্যাপার বুঝিয়ে বলি, দেখুন অনিকেতের যে প্রবলেম হচ্ছে, এটা যদি 70 বছর 80 বছর ইভেন 100 বছর আগে হতো, আমি এইসব কথাগুলো বলছি, এখনো যারা বঙ্গভাষী বাঙালি আছেন এবং একটু আমাদের নামকরা লেখকদের উপন্যাস পড়েন, বঙ্কিমচন্দ্র পড়েন, শরৎচন্দ্র পড়েন, মানিক বন্দ্যোপাধ্যায় পড়েন, অনেক অনেক অনেকের নাম আছে, পড়েন, তাদের উপন্যাসে না এইসব রোগীর এত সুন্দর বর্ণনা দেওয়া আছে। মানে আমি ডাক্তার বলে আমি যখন উপন্যাসগুলো দ্বিতীয়বার তৃতীয়বার করে পড়ি, তখন আমার মনে হয় আরে এই তো এই ডায়াগনোসিস তো এর এই হবে, আমি জানি এটা। তো আমি সেই দিক দিয়ে বলছি আর কি। আগেকার দিনে বলতো এটা এই পেট রোগা ছেলে, এর লিভারের অসুখ এবং এর আমাশয় আছে, এইগুলো মানে ক্রনিকলড, এটা কোনো ডাক্তারের লেখা না, মানে ঔপন্যাসিকদের আপনি পড়লে বুঝবেন, এবং যারা যারা আমরা সবাই পড়েছি একটু রিকল করলে বুঝতে পারবেন। তো এখনকার দিনে ওই কথাগুলোই একটু অন্যরকমভাবে বলি। অনিকেতের ক্ষেত্রে কি হচ্ছে, ওর ডাক্তারবাবু কারেক্টলি ভেবেছেন যে প্রথম জলের কথা বলেছেন। আচ্ছা, জলের মূল ব্যাপারটা কি, যে 1980 দশকের মাঝামাঝি থেকে আমাদের এই পেটের অসুখ, গ্যাস্ট্রিকের অসুখ, যেটাকে মানুষ গ্যাস্ট্রিক বলে, গ্যাসের অসুখ, এই নিয়ে যে ভাবনাটা, চিন্তাধারাটা আমূল বদলে গেছে বিশেষ একটা আবিষ্কারের ফলে। অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছিলেন, একটু ছোট্ট করে বললে বুঝতে পারবেন। ওই 80 দশকের মাঝামাঝির আগে পর্যন্ত সারা পৃথিবীতেই, যেটাকে আমরা পেট রোগা, এই আমাশয়, এই খাবার হজম হচ্ছে না, এইসবগুলো বলতাম, তাতে আমাদের নিদানটা ছিল, ডাক্তারবাবুদের নিদান ছিল কি, যে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খেতে হবে, মানে পেট খালি থাকছে ওই জন্য কষ্ট, অর্থাৎ মাঝে মাঝে খাও, তাহলে পেট ব্যথা কমবে। দ্বিতীয় কথা কি বলা হতো, যে বিশেষ বিশেষ কিছু ঘরেলু, মানে যেকে টোটকা ওষুধ, যেমন আমাকে নিজেকে খাওয়ানো হয়েছিল, মুখটা হাঁ করে, অত্যন্ত খেতে বাজে লাগে, কাঁচা হলুদ একটু গুড় দিয়ে হাঁ করে, খুব ছোটবেলায় মুখটা হাঁ করিয়ে জোর করে খাইয়ে দেওয়া হতো, এটা নাকি পেট ভালো থাকবে। এছাড়া বিভিন্ন রকম পাতার রস খেয়েছেন আপনারা সবাই ছোটবেলায়, থানকুনি পাতা থেকে শুরু করে এও তা সবাই খুনি খেয়েছেন, এবং যেই পশ্চিমবঙ্গের বাইরে যাব এইসব পাতাগুলো চেঞ্জ হয়ে যায়। ভারতবর্ষের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিভিন্ন রকম নাম, সেসব খেয়েছেন। তারপরে কি হলো, যার অলরেডি গ্যাস্ট্রিক আলসার হয়ে গেল, তো তার জন্য নানা রকমের তখনকার দিনের ওষুধ ছিল। পুরোনো দিনের ওষুধের মধ্যে সব থেকে কমন ওষুধ যারা খেয়েছেন, তারা খেয়েছেন বিসমাথ বলে একটা বিশেষ সল্টেড সলিউশন, 100 বছর আগে থেকে চালু ছিল। এবং সেই সব ওষুধের পর থেকে আমাদের যারা একদম চালু, মানে আলসারের রুগী যারা, কারণ আমার মনে আছে ওই 80 দশকে যখন মেডিকেল কলেজে হাউসটাফশিপ করছি, ইন্টার্নশিপ করছি বা ফাইনাল ইয়ারে, তখন সেই মেডিকেল কলেজের সিঁড়ি মনে আছে, এখনও সেই সিঁড়িগুলো আছে, ভর্তি রুগীরা বসে থাকতো, 90% উড়িষ্যা, বিহার বা ওই সব জায়গাকার থেকে আসা লোক। এবং আমাদের যিনি প্রফেসর, তিনি কিন্তু দূর থেকে দেখে, মানে একটা ঝলক দেখে বলি তো এই আলসারের পেশেন্ট, 2-1 ব্লিডিংও হয়েছে। তো যখন জিজ্ঞেস করতাম যে স্যার কী করে বোঝা গেল যে আলসার পেশেন্ট, বললো ওর পকেটটা দেখো। আমি ভাবতাম যে পকেট দেখে আলসার বোঝা যায়, কী ব্যাপার? পকেটে কিন্তু প্রত্যেকের ওই নস্যির কৌটোর মধ্যে একটা কৌটো থাকতো। আপনারা ভাবছেন নস্যির কৌটো কি নস্যি খেয়ে হচ্ছে, তা নয়, ওই কৌটোর মধ্যে সোডি বাইকার খাবার সোডা থাকতো। তখনকার দিনে রুগীরা, ওই যাদের আলসারের ব্যাপার হতো, ব্যথা উঠলেই 1 চামচ ছোট্ট সোডি বাইকা খেয়ে একটু জল খেয়ে নিলেই ব্যথাটা কমে যেত। পরে আমরা বুঝেছি ওটা একটা ভয়ঙ্কর রকমের খারাপ একটা জিনিস, ওতে আলসার পরে আরো বেড়ে যায়। কিন্তু আমাদের মানে অভিজ্ঞ প্রফেসরদের চোখ মানে এমন অভিজ্ঞ ছিল, দেখলেই ওর পকেটের দিকে দেখে দূর থেকে বোঝা যেত যে রুগীর এই, এবং তার চিকিৎসা কি হবে আগে থেকে ঠিক করা হয়ে যেত। তবে 80 দশকে পরিবর্তন কি ঘটলো,
80-র দশকে পরিবর্তন ঘটলো। দেখা গেল ওই অস্ট্রেলিয়াতে পরীক্ষা করে দেখা গেল এবং প্রমাণিত হলো, এর জন্য নোবেল প্রাইজ পেয়েছেন তারা। সেটা হলো খাবারের মধ্যে বা জলের মধ্যে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, এই জনিত যে সংক্রমণ, একটা ইনফেকশন, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হয়, তেমনি ওই হেলিকোব্যাক্টার ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেস্টেশন থেকে গ্যাস্ট্রিক আলসার হয়, এমনকি স্টমাকের ক্যান্সারও হয়, এক গাদা রোগ হয়, চুল পড়ে যায়, বিভিন্ন বিভিন্ন রকম রোগ হয় ওই ক্যাম্পাইলোব্যাক্টার হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে। আর সেগুলো আমরা গত 100-200 বছর ধরে অন্যরকমভাবে চিন্তা করতাম। অর্থাৎ এই যে আমাদের চিন্তাধারা ছিল বেশি তেল ঝাল মশলা খেলে আলসার হয়, অনেকক্ষণ পেট খালি রাখলে আলসার হয়, সেগুলো আস্তে 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 যত এই জ্ঞানটা বাড়তে লাগলো আমাদের চিন্তাধারা বদলাতে থাকলো। অর্থাৎ এখন আমরা বলি না 2 ঘন্টা পর পর খাবেন, বা পকেটে বিস্কুট রাখবেন, একটু করে বিস্কুট মুড়ি খেতে হবে, বা ওই ধরনের যারা সোডি বাইকার পেতেন তাদের জন্য নানা রকম তখনকার দিনে লিকুইড অ্যান্টাসিড জেল ট্যাবলেট পাওয়া যেত, নানা রকমের ওষুধ। আমি সেই সব গুণ নিয়ে এখন এই সময় ভারাক্রান্ত করবো না, সময় নষ্ট করবো না। অর্থাৎ পুরো কনসেপ্টটা বদলে গেছে। এবার অনিকেত বাবুকে বলি, অর্থাৎ আপনার ডাক্তারবাবু যে জলের ব্যাপারে বলেছেন এই চিন্তা করে বলেছেন, অর্থাৎ দেখতে হবে আপনার হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হয়েছে কিনা। তো সেইটার জন্য উনি নিশ্চয়ই আপনাকে বলেছেন পরে একটা পরীক্ষা করাবো, এই কথা বলেছেন? হ্যাঁ, উনি বলেছিলেন যে তুমি এই ওষুধটা কন্টিনিউ করো, একটা সময় পরে যদি তখন ঠিকঠাক না হয় তাহলে ঠিক, উনি একদম ঠিক বলেছেন। এইখানে একটা ক্লিয়ার করে দিই, এখানেও আবার হয়েছে কি, গত ধরুন এই 10-15 বছর আগে পর্যন্ত না হেলিকোব্যাক্টার ক্যাম্পাইলোব্যাক্টার আছে কিনা জানার জন্য আমাদের এন্ডোস্কোপি করতে হতো। আমরা ডাক্তারবাবুরাও একটা চাপের মধ্যে থাকতাম, এক গাদা পেশেন্টের হেলিকোব্যাক্টার ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি আছে কিনা জানার জন্য সেই সকাল থেকে গলায় নল ঢুকিয়ে এন্ডোস্কোপি করা একটার পর একটা। এটা একটা খুব টেকনিক্যাল কাজ, অনেকে পছন্দ করেন না, যদিও এটা হাসপাতালের জন্য একটা উপকারী ব্যাপার, রেভিনিউ জেনারেশন করে। তো এখনকার দিনে এটা আর দরকার হয় না, আমরা হেলিকোব্যাক্টার ক্যাম্পাইলোব্যাক্টার আছে কিনা এটা জানার জন্য আর এন্ডোস্কোপি না করেও ধরতে পারি, নানা রকমভাবে ধরতে পারি। ব্রেথ টেস্টের থেকে আরও আলাদা আছে টেস্ট আছে, অর্থাৎ আমরা নল না ঢুকিয়েও জানতে পারি। ওই জন্য অনিকেতবাবু আপনাকে বললাম যে যদি আপনার চিকিৎসায় ঠিক না হয় তাহলে 2টো স্টেজ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? 2টো স্টেজ। একটা হচ্ছে একটা এম্পিরিক্যাল রাস্তা, হচ্ছে এইসব পরীক্ষা টরীক্ষা না করে একটা চোখ বুঝে একটা রাস্তা ফলো করা, সেটা হচ্ছে খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খান। তো যদি ফুটিয়ে ঠান্ডা করে বা মিনারেল ওয়াটার, একটা যে কোম্পানির উপর আপনার বিশ্বাস আছে একটা ভালো কোম্পানির মিনারেল ওয়াটার অথবা জল ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে যদি প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে তো বোঝাই যাবে যে খাবার বা জল থেকে ওই ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের ফলে এটা হয়েছিল। এখানে একটা ব্যাপার ক্লিয়ার করব, কারণ আমার সঞ্চালিকা ডিস্টিলড ওয়াটার কথাটা ব্যবহার করেছিলেন কথাবার্তায়। ডিস্টিলড ওয়াটার আর মিনারেল ওয়াটার আলাদা জিনিস। ডিস্টিলড ওয়াটার একবার আপনি খেতে পারেন, কিন্তু একাধিকবার ডিস্টিলড ওয়াটার খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। কেন নয় সেটা পরে আলোচনা করব। অর্থাৎ মিনারেল ওয়াটার যেটা কিনা আপনার এমনভাবে পিউরিফাই করা হচ্ছে যেটা একদম শরীরের পক্ষে উপকারী হবে, সেই রকম জিনিস। কারণ জলের মধ্যে থেকে নানা রকম মিনারেল ট্রেস এলিমেন্ট আমরা পাই, ডিস্টিলড ওয়াটারে ওগুলো থাকে না, যার ফলে একদিকে ভালো করার বদলে অন্যদিকে ক্ষতি করে। তো সেইভাবে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম, কারণ অনুষ্ঠান যাবে ইউটিউবে, ভুল যদি থেকে যায় সবার ক্ষতি হবে। তো অনিকেতবাবু আপনি তাহলে খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে দেখুন, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে খাবারই খান না কেন সেটা সদ্য রান্না করার 2 ঘন্টার মধ্যে খান, বা যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে ওটাকে আবার গরম করে খান। আমার কথা শোনা গেছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আর তৃতীয়, যেটা এত সোজা রাস্তা, এতবার বলেছি, অনেকে শুনে হাসবেন, খেতে যাওয়ার আগে আমরা বাঙালিরা তো এখনো চামচ দিয়ে খেতে অভ্যস্ত নয়, হাত দিয়ে খাই। খুব ভালোভাবে সাবান দিয়ে হাতটা 2 মিনিট ফেনা তৈরি করে হাত ধুয়ে তারপর খেতে বসতে হবে। বাস, ঠিক আছে। তো আপনি এই 3টে রাস্তা আগে করে ফল না পেলে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন বা আমার হেল্পলাইনে ফোন করুন।
ঠিক আছে, তাহলে আমি লাইন বিচ্ছিন্ন করছি। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, আচ্ছা, এই অনিকেত বাবু ফোন করেছিলেন, উনি কম বয়স, 24 বছর বয়স। অনেকে কি হয় যে এই সময় এই রোগটি নিয়ে অত বেশি দুশ্চিন্তা করে না, কারণ কি এই রোগের মানে মানুষের জানা, মানে আমরা যা জানি তার থেকে সাধারণ মানুষ অনেক বেশি ওষুধের নাম জানে। আমি একটু ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডাক্তারবাবু, মায়ের প্রেশার সুগার দুটোই হচ্ছে। না, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি বান্টিয়াপুর টাঙ্গাইল। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। মায়ের প্রেশার সুগার দুটোই হচ্ছে। ঠিক আছে, প্রেশার সুগার। হ্যাঁ প্রেশার সুগার দুটোই আছে শুনেছি। এ ব্যাপারে প্রশ্ন থাকলে উত্তর দেবো। হ্যাঁ, দুটোতে পাটা কেন খুলে যাচ্ছে, তো পা খালি খুলে যাচ্ছে। ঠিক আছে, তার পা ফুলে যাচ্ছে, এ ব্যাপারে প্রশ্নটা কি? কি করে কি হবে তবু? প্রথম কথা তো আপনি যেটা বললেন এটা খুব কমন, আপনার অসুবিধা নেই, সবাই প্রেশার সুগার এখন এইভাবে কথা বলেন। তো এই ব্যাপারে ডাক্তারবাবুর চিকিৎসায় আছেন তো? কোনো ডাক্তারবাবু দেখছেন তো? দেখছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, কোনো ডাক্তারবাবু দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ডাক্তারবাবুর চিকিৎসা থাকবেন, খালি তিনটে ব্যাপার মাথায় রাখার। একটা হচ্ছে সুগার যেহেতু আছে সেহেতু এই, হ্যাঁ বলুন। হ্যাঁ, দুবার ইনসুলিন নিয়ে HbA1c কত আছে এটা বলতে পারবেন? HbA1c রিপোর্ট কি হাতের কাছে আছে, বলতে পারবেন? আচ্ছা, হ্যাঁ আপনি বের করুন, আমি ততক্ষণ একটু বলে নিই। তো এক্ষেত্রে যাদের বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ যারা অনেক দিন ধরে ব্লাড প্রেশার বেশি, এই রোগে, প্রেশার বলতে আমরা ব্লাড প্রেশার বেশি বেশি এই রোগ বলি, আমরা হাইপারটেনশন বলি। আর সুগার, হ্যাঁ বলুন, লাইনে আছি আমি, বলুন। না না, HbA1c 195 তো হতে পারে না, ভুল। আমি না বুঝতে পেরেছি, না না, ওটা আপনি, আপনার কাছে HbA1c রিপোর্টটা নেই। ঠিক আছে, আমি যেটা বলছি একটু দয়া করে কান দিন, বোধহয় আপনার উপকার হবে। তো হ্যাঁ, তা HbA1cটা জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটা যেটা খুব ইম্পর্টেন্ট, মানে এই বয়স্ক পুরুষ মানুষ, বয়স্ক মহিলা যারা অনেক দিন ধরে ব্লাড সুগারের রোগে ভুগছেন, তাদের সিরাম ইনসুলিন লেভেল, হ্যাঁ সিরাম ইনসুলিন লেভেলটা জানতে হবে, 2 নম্বর। আর 3 নম্বর, তাদের ইউরিন টেস্ট করে ইউরিনে প্রোটিন আসছে কিনা। এটাকে আমরা খুব সোজা পরীক্ষা প্রথম যেটা করি সেটাকে আমরা বলি স্পট অ্যালবুমিন। তো 3টে কথা বললাম, একটা হচ্ছে HbA1c ব্যাপারটা জানা, যেটা আপনার কাছে হয়তো রিপোর্ট আছে, আপনি খুঁজে বের করতে পারছেন না, ঠিক আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে বললাম সেরাম ইনসুলিন লেভেল, এই পরীক্ষাটা, এগুলো খুব সাধারণ কম পয়সার পরীক্ষা, যে কোনো জায়গায় হয়। আর তৃতীয় হচ্ছে ইউরিনে প্রোটিন আসছে কিনা। এই ইউরিনে প্রোটিন আসছে কিনা এইটা জানার বেশ কয়েকটা পরীক্ষা আছে। যদি একটা পরীক্ষা করতে হয়, স্পট অ্যালবুমিন বললে ওরা করে দেবে। অর্থাৎ হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি। যাদের লং টার্ম আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস আছে, এই কথার বাংলা অর্থাৎ হলো যাদের অনেক দিন ধরে ব্লাড সুগারের রোগ আছে এবং ব্লাড সুগার কন্ট্রোলে নেই। এই ব্লাড সুগার কন্ট্রোলে থাকা মানে, এটার ডেফিনিশনটা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে, যেটাকে আমরা পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ বা পোস্টপ্র্যান্ডিয়াল সুগার বলি, সেটা কিছুতেই 150 মিলিগ্রামের ওপরে যাবে না। যদি সেইভাবে রাখা যায়, যেটাকে 50 মিলিগ্রাম বললাম, সেটা যদি 5 মিলিগ্রাম বেশি থাকে, অত বেশি চিন্তার কারণ নেই। কিন্তু যদি তার থেকে বেশি, বলুন বলুন, এখানে আসছে না, আর একবার বলুন। দাদার কথা না, আমি মায়ের কথা বলছি।
হ্যাঁ, তো বয়স্ক লোকেদের ক্ষেত্রে যে তিনটে জিনিস দেখতে বললাম, এইগুলো টেল সাইন, মানে এই তিনটেকে ঠিক রাখতে হবে। অর্থাৎ ইউরিনে প্রোটিন আসতে দেওয়া চলবে না, HbA1c 7-এর উপরে যাওয়া চলবে না, আর সিরাম ইনসুলিন লেভেল এইটা পরীক্ষা করতে হবে। এটা নিয়ে অনেক কিছু বলার আছে, আমি বলবো। তার আগে যে জিনিসটা বলছি, একটু আগে বললেন না যে মায়ের পায়ে ব্যথা করছে, নানা রকম কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পা ফুলে যাচ্ছে তা না, আরো অনেক অসুবিধে মায়ের আছে। আমি সেইগুলো এই এখন বলছি, আপনি শুনলে বুঝতে পারবেন, আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এটা হচ্ছে কি, আমরা যখন মেডিকেল গ্র্যাজুয়েট হয়েছি সেই সময় আমাদের যে কনসেপ্ট ছিল এখন একদম বদলে গেছে। ডায়াবেটিস মেলিটাসটাকে একটা সিঙ্গেল রোগ, মানে ডায়াবেটিস মেলিটাস মানে ওই রোগটা ডায়াবেটিস রোগ আছে, এই যে ভাবনাটা, এই ভাবনায় একটা গলদ আছে। বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, মানে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলিটাস যেগুলোকে বলি আমরা, এখন দেখা যাচ্ছে সেগুলো আসলে একটা সিঙ্গেল রোগের একটা পার্ট। সেই সিঙ্গেল রোগটা আজ থেকে প্রায় 6 সপ্তাহ আগে আমি আলোচনা করেছিলাম, সেটাকে বলে মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমের একটা অংশ হলো ওই ডায়াবেটিস মেলিটাস। অর্থাৎ আমরা ধরুন একটা মানে বড় একটা শত্রু আমাদের আক্রমণ করেছে, আর আমরা শুধু শত্রুর একটা অংশ দেখতে পাচ্ছি এবং সেইটুকুনি নিয়ে মোকাবিলা করছি। এই চিন্তাধারা নিয়ে কখনো আমরা সফল হব না। অর্থাৎ পুরো শত্রুটাকে দেখতে হবে সেটা কি। অর্থাৎ শত্রুটা কিন্তু আসলে মেটাবলিক সিনড্রোম, তার একটা ছোট্ট অংশ হলো ডায়াবেটিস মেলিটাস, মানে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। তো এইভাবে কনসেপ্টটা যদি না বদলাই, আমি শুধু ডায়াবেটিস মেলিটাস সেন্ট্রিক চিন্তা করে ওই ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে আমি খালি সুগার কমিয়ে রাখছি, এর অনেক অসুবিধের দিক আছে। মানে আমি আপনার লাইনে বেশিক্ষণ থাকতে বলবো না, কিন্তু এটা নিয়ে আমি একটু আগেও আলোচনা করেছি, আজকেও একটু ছুঁয়ে যাব, কারণ এর সাথেও ওই হার্টের ওই আজকে যেটা আলোচনা করব সেটা সম্পৃক্ত, কাজেই আসবে আলোচনায়। আপনার মায়ের ক্ষেত্রে রিলিফ দেওয়ার জন্য আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে যে তিনটে প্যারামিটারের কথা বললাম, একটা HbA1c বললাম, একটা সিরাম ইনসুলিন লেভেলের কথা বললাম, আর একটা ইউরিনে প্রোটিনের ব্যাপার বললাম, এই তিনটে পরীক্ষা করিয়ে আগে রিপোর্ট হাতে নিন, আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন, বা যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে বা আমার টিভি প্রোগ্রামে ফোন করতে পারেন। ঠিক আছে, আর কিছু প্রশ্ন বলুন। বাবার ডায়াবেটিস নেই তো? আচ্ছা, বাবার বয়স কত? বাবার বয়স কত? তো এই ব্যাপারে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন তিনি কি বলেছেন? কিসের ওষুধ খাচ্ছেন? হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, বুঝেছি। তাহলে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ রাখুন, আগে দেখুন ওই ডাক্তারবাবুর চিকিৎসায় রোগটা সেরে যায় কিনা। যদি না সারে তখন এখানে ফোন করুন বা হেল্পলাইনে ফোন করুন, কারণ হোমিওপ্যাথি সম্পর্কে আমার ধারণা এত কম জানি যে আমি কোনো কথা বলার জায়গা নেই। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি, আমি লাইন তাহলে কাটছি, লাইন বিচ্ছিন্ন করছি। ঠিক আছে, ঠিক আছে। অনেকগুলো কথা বলে ফেললাম। কি হয় যখন আমার নিজের সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করি, তখন অনেক সময় আমার ইচ্ছে না থাকলেও সাবজেক্টের বাইরে চলে যেতে হয়, কারণ একটার সাথে এত সম্পৃক্ততা আছে। একটা ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি অঞ্জনা মধু বলছি জনাইরোড থেকে। আমার এজ হচ্ছে 46। হ্যাঁ, অঞ্জনা দেবী বলুন, জয়নগর থেকে। না না, জনাই রোড। ও, জনাই রোড। জনাই মানে সেই জনাইয়ের মনোহরা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন। স্যার, আমার প্রায় 5 বছর হলো ব্লাড সুগার। হ্যাঁ, তা আমি না প্রথম দিকে মেডিসিন নিতাম না, তারপরে একটা টাইমে ওই করোনার পরে আর কি সেই সময় আমাকে মেডিসিন নিতে হলো, খুব বাড়াবাড়ি হয়েছিল সুগারটা।
তখন আমি ডাক্তার দেখি অ্যামাডিক 2 আর জিনগ্লিন 50 আর কি, এটা নিতাম। হ্যাঁ, আর মাঝখানে আমার গেল বার থেকে মানে 23 সালে নভেম্বর মাসে জন্ডিস হয়ে যায়। হ্যাঁ, জন্ডিস হওয়ার পরে তারপরে বাড়িতেই বেড রেস্টে থেকে জন্ডিসটা অনেকটা আয়ত্তে আসে। আয়ত্তে আসার পরে এই এপ্রিল মাসে আমার আবার মার্চ মাসে হয় কি শরীরটা খুব খারাপ করে আর ফ্যাটি লিভার আর কি ধরা পড়ে। ইউরিনিক ডাক্তার মানে গিয়েছিলেন আমার শ্রীরামপুর ওয়ার্ল্ডে আমি ভর্তি ছিলাম। হ্যাঁ, তো তারপরে টেস্ট হয়েছে HbA1c, আমার ছুটির পরেও ওটা হয়েছে। তো ওগুলো ডাক্তার দেখে বলছে ওগুলো নর্মালে আছে, কিন্তু আবার আমার ফাস্টিং সুগার আর যে পিপিটা, ফাস্টিংটা না মোটামুটি আয়ত্তে থাকে, কিন্তু পিপিটা অনেক বেশি থাকে। কত? পিপিটা আমার এই কিছুদিন আগে টেস্ট হয়েছে, মানে শ্রীরামপুর থেকেই করা হয়েছে ওখানে ল্যাবে, সেখানে আমার 355 এসেছে। হ্যাঁ, কিন্তু মেডিসিন তো 3 বার করে, এবারে হসপিটাল আমাকে দিচ্ছে হচ্ছে আপনার আমাদের একটু দুপুরবেলা আর মেটফর্মিনটা ইয়ে করছে, সেই মেটফর্মিন 500 আমি সকালে খাচ্ছি আর রাতে খাচ্ছি। একটা সব থেকে প্রবলেম কি, আমি আগের থেকে মোটামুটি ভালো আছি স্যার, কিন্তু হেলথটা না এত খারাপ হয়ে গেছে, আমার যে সাধারণ হেলথটা তাতে মানে খুব মানে করুণ লাগে আমাকে দেখলে। বর্তমানে এখন আমার এরকম অবস্থা, এখন সুগারটা নিয়ে অতটা মানে চিন্তা করছি না, হেলথটা বেশি খারাপ হচ্ছে, অনেকটা লস করে গেছে স্যার। আমি বলবো? হ্যাঁ স্যার বলুন। আপনি যা মুখে বললেন মনে আছে তো আপনার? কি বলেছেন আপনি রিকল করতে পারবেন তো? আপনি এখন আমায় কি বললেন? না না, বলতে হবে না, আমি আমি কোট করবো আপনাকে, ওই জন্য বলছি। আমি আপনার কথাটাই আপনাকে বলবো, বলি। দেখুন, আপনি এই কথাটা বলেছেন যে আপনার এখন পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার 355 রয়েছে, এটা বলেছেন তো? ঠিক এক্ষুনি কি বললেন যে আমি এখন অনেকটা ভালো আছি, খালি আমার শরীরটা নিয়ে মানে ডায়াবেটিস নিয়ে আমি নিশ্চিন্ত, খালি আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে হ্যাঁ, মানে আপনি কম সময়ের মধ্যে অনেকটা ওজন কমিয়েছেন, ওজন কমে গেছে, রোগা হয়ে গেছেন। আমি সেটাই বলছি তো, শুধু ওয়েট কমেনি, আপনার চামড়া কুঁচকে গেছে। লোকে লোকে দেখে আপনাকে বলছে তোর কি হয়েছে, এরম শরীর কেন? একদম, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো তারপরে কি একটা 2 বছর ধরে না একটা স্কিন ডিজিজের মতো মানে গরমটাই হয়, বুঝতে পেরেছেন? শুনছি। সেক্ষেত্রে আমি মানে কি করলে মানে ভালো থাকতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, দয়া করে মন দিয়ে শুনবেন। আপনি যেটা বলছেন কি করলে, এইটা দুটো দিক আছে। একটা হচ্ছে কিভাবে ভাবলে আমি ভালো থাকবো, এবং সেই অনুযায়ী কি করলে আমি হ্যাঁ, তো গোড়ায় গলদ হচ্ছে ভাবনায়, কিছু মনে করবেন না, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ। যার পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার 355 আছে, আপনার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, দুশ্চিন্তা করবে আপনার ডাক্তারবাবু। 355 যার PPBS আছে তার কোনো জিনিস ঠিক নেই, 1 নম্বর। এবং একটু আগে আমি বলেছি যে মেটাবলিক সিন্ড্রোমের কথা বললাম, তার প্রত্যেকটা জিনিস আপনার ক্ষেত্রে মিলে যাচ্ছে। তো দেখুন, আপনি নিজে বললেন যে আপনার ওই কোভিডের আগে বেশ কিছুদিন ব্লাড সুগার ছিল, তখন আপনি অত চিকিৎসা করেননি, এই কথাটা ঠিক আমি শুনেছি তো? না, তাহলে আমি ভুল শুনেছি, বলুন ঠিক কথাটা কি? আচ্ছা, উল্টো আমি আরেকটু ভাবে বলি। তার মানে প্রথমে যখন ব্লাড সুগার ধরা পড়ে তখন আপনি ওষুধ না খেয়ে বেশি করে ফল খেতেন এবং ব্যায়াম করতেন, এইবার কি আমি ঠিক শুনেছি? ভালো থাকতাম
তখন মানে বুঝতে পেরেছেন? আর কোভিডের সময় হচ্ছে কি তখন তো একটা ঘরবন্দির মতন অবস্থা হয়ে গেছিল, তো ওই সময় বাড়াবাড়ি হয়ে গেছিল। তখন আমার মেডিসিন নিতে হয়েছে, ওই অ্যামারিন 2 দুপুরবেলা নিতাম, আর গ্রিন 50টা ওই সকালবেলা আর বিকেলবেলা। দেখুন দেখুন আপনি যা বললেন আমি ঠিক শুনলাম কিনা। আপনি বললেন কোভিডের আগে আমার ব্লাড সুগার ধরা পড়েছিল, কিন্তু ওষুধ না খেয়ে আমি বেশি করে ফল খেয়ে এবং ব্যায়াম করে ভালো ছিলাম, ঠিক তাই না? হ্যাঁ হ্যাঁ এইটুকুনি ঠিক শুনেছি? হ্যাঁ। হ্যাঁ। তো আপনি ভালো ছিলেন এটা আপনি রক্তে ব্লাড সুগারের পরিমাণ দেখে বলছেন, না আপনি মনে করতেন যে আমি বেশ ভালো হয়ে গেছি, কোনটা? মানে সেই সময় মানে কি দুর্বলতা ছিল না, বা যে শরীর কাঁপতো বা ওই ধরনের কিন্তু ব্যাপারটা ছিল না। রক্তে ব্লাড সুগারের পরিমাণ নির্ণয় হয়েছে এরকম প্রমাণ দিতে পারবেন না। এটা কি ঠিক ভাবছি না ভুল ভাবছি? না না, সেটা তো ঠিকই। আমার সেটা তো ঠিকই। বাড়িতে একটা খালি গ্লুকোমিটারটাই আছে, আর বুঝে গেছি বুঝে গেছি। যেগুলো তো ইচ্ছা সেগুলো দেখুন 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 সেগুলো আমার ঘরে নেই। দেখুন আমি আপনাকে বলছি, সবাইকে বুঝিয়ে বলছি, আমরা না কিছু কিছু ছোটবেলা থেকে কেন জানি না প্রচণ্ড ভুল ধারণার জন্য নিজেদের মেরে ফেলি। আমরা মনে করি যে ফলাহার খুব ভালো, ফল অত্যন্ত ভালো জিনিস। আমি জানি প্রচুর মানুষ আমার বিরোধিতা করবেন। দেখুন মশাই, যার ব্লাড সুগার আছে তার জন্য একমাত্র সিট্রাস ফ্রুট, কমলা লেবু, বাতাবি লেবু, পাতি লেবু, এই লেবু ছাড়া আপনি যা খাবেন সারাদিনে একটার বেশি খেলে ওগুলো বিষ। ফলের মধ্যে যে মিষ্টত্ব থাকে সেই মিষ্টত্ব আমাদের বডি যেভাবে ডিল করে, ডায়াবেটিক রোগীর জন্য সেটা অত্যন্ত ক্ষতিকর। প্রচুর মানুষ আমাকে, আমি অবাক, মানে আমি ভেতর ভেতর বুক ধরপড় করে হেসে হেসে বলে যে আমি কি ভালো আছি, আমি সকালে 1 কটরি ফল খাই, দুপুরেও ফল খাই, আমি ভাত রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, আমাকে সময় দেখাচ্ছে সময় নেই, আমাকে 3 মিনিট সময় দেবেন, এই ব্যাপারটা একটু বলে নেবো। তো এরা যখন বলছেন আমি ভেতরে আমার বুক ধরপড় করছে। আর এক দল আছেন তারা বলেন আরে আমার ডায়াবেটিস কি করে হবে, আমি সকালে করলার রস খাই, দুপুরে আমি নিম পাতা খাই, সন্ধেবেলা আমি তো করলা চিবিয়ে চিবিয়ে খাই, এত তেতো খাচ্ছি তবুও আমার সুগার কমবে না, এটা হতে পারে? ওই জন্য আমি সুগার পরীক্ষাই করাই না, কারণ করালেই তো বেশি ধরা পড়ে, ওগুলো ঠিক নয়। এইরকম নানা রকম চিন্তা মানুষের মাথায় আছে। পরিষ্কার করে দিই, যদি মেটাবলিজমের গন্ডগোল থাকে, যেটা থেকে ব্লাড সুগারের রোগ হয়, তো তাতে করলা খেয়েও আপনার সুগার বাড়বে মশাই। ব্যাপারটা ক্যালোরির সাথে, এবং আগে যেটা বললাম ওই সেই মাইটোকন্ড্রিয়াল হিসেব, ওই সেই লেপটিন প্যাঙ্ক্রিয়াস যে অ্যাক্সিস সেটার কথা বলেছি, ওর সাথে সম্পৃক্ত। অর্থাৎ আপনি করলা খেলে যেটা আপনার সুবিধা হতে পারে, বেশি করে ফাইবার পেতে পারেন, এটা ঠিক, সুবিধে পেতে পারেন, কিন্তু এরম মনে করে চলবে না যে আমি মিষ্টি একদম খাই না, ফল খেয়ে থাকি, করলা আর নিম পাতা খাই, আমার সুগার বাড়বে না। এটা পুরো কাটা, ভুল, এই চিন্তাধারা ভুল। আমাকে ওর দিক থেকে বলছে যে কাটা, মানে আর সময় নেই, কিন্তু এই ব্যাপারটা আপনি যেহেতু উত্থাপন করেছেন বলে দিয়ে আপনাকে, অর্থাৎ আপনার ওই চিন্তা ভাবনাটা বদলাতে হবে এবং আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। এবং এখানে ওই আগের 3টে ক্রাইটেরিয়া, সিরাম ইনসুলিন লেভেল দেখতে হবে, ইউরিনে প্রোটিন আসছে কিনা দেখতে হবে, এবং HbA1c হাতের তলায় আছে কিনা দেখতে হবে। আর 10 সেকেন্ড সময় নেবো, ধার করে নিচ্ছি। তো হ্যাঁ, এবার যেহেতু আমি আপনার ফ্যাটি লিভার ধরা পড়েছে, আমার মনে হচ্ছে ইট মাইট বি এ পার্ট অফ মেটাবলিক সিনড্রোম। তো এই ব্যাপারগুলো দেখতে হবে এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। যদি প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করলে আমি যথোপযুক্তভাবে সাহায্য করব সবার জন্য। যেহেতু আমাকে সময় নেই বলে দেওয়া হচ্ছে, আমি জানাচ্ছি আজকের যে আমার আলোচনা ছিল, যেটা আমি মনে করেছিলাম আপনাদের, আমি সবসময় মানুষের প্রশ্নের জবাব দেওয়াকে গুরুত্ব দিই, সে যে প্রশ্ন হোক না কেন। আমার নিজের সবসময় ইচ্ছে থাকে যে একদম লাইনের শেষে যিনি দাঁড়িয়ে আছেন তার প্রশ্নের জবাবটা আমি দিতে পারছি কিনা। তো দিদিভাই, আপনার প্রশ্নের যতটাই সময় এখন আমাকে কেটে দিতে হবে, যদি আপনার পরে কোনো প্রশ্ন থাকে আমাকে হেল্পলাইনে করবেন, আমি জবাব দেবো। ঠিক, ফুড হ্যাবিটটা আগে তো এইগুলো নির্ণয় করে এই রিপোর্টগুলো চোখে দেখতে হবে, আপনার পালসটা দেখতে হবে, আপনার জিভটা দেখতে হবে, আপনার চোখের তলাটা দেখতে হবে, আপনার ফিজিকটা দেখতে হবে, তারপর তো ওই প্রশ্নের উত্তরে যাবে। এটা জেনারেল লোকে মনে করে কি, ধরুন 20 জন লোক আছে, প্রথম জন লোক যে খাবার খাবে দ্বিতীয় জন সেই খাবার খাবে, মানে সবাই তো ডায়াবেটিসের রুগী। ওই একটা হাতে কাগজ ধরিয়ে দিয়ে এই
এই রকম খাবার খাবেন, এটা গোড়ায় গলদের ব্যাপার। প্রত্যেকটা মানুষের রোগ আলাদা আলাদা, প্রত্যেকটা মানুষের নিয়ম আলাদা, প্রত্যেকটা মানুষের খাবার তার মতো করে করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? ঠিক আছে, আমি এখন তো আমাকে আর সময় দেওয়া হচ্ছে না, যদি আরো পরে প্রশ্ন থাকে আমি হেল্পলাইনে করলে জবাব দেব। ঠিক আছে, আমি লাইন বিচ্ছিন্ন করছি আপনার অনুমতি নিয়ে। ওকে, আজকে তো আর সময় নেই। একদম অনুষ্ঠান একদম শেষ পাতে চলে এসেছে, সেজন্য কিন্তু আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পেটের রোগের সঙ্গে হার্টের সমস্যার যে একটা বৃহত্তর কানেকশন, সেটা নিয়ে কিন্তু আমরা শুনবার চেষ্টা করলাম, কিছুটা শুনেছি, কিছুটা বাকি ছিল, আরো হয়তো আমরা পরবর্তীকালে আলোচনা করব। অবশ্যই কিন্তু আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আমরা পরের এপিসোডে আরো অন্য ভ্যারাইটি নিয়ে চলে আসবো ডক্টর কনিষ্ক স্যারের সঙ্গে থেকে। অবশ্যই আজকে শেষ করলাম, অমৃতা ছিলাম, নমস্কার। নমস্কার, ধন্যবাদ।